বেজার হয়ে গেল তিনজনের। আজ আর এখানে বসে আড্ডা দেওয়া হবে না। তে আর জিসু দুজনেই জিমিনের দিকে তাকিয়ে আছে। এখানে জিমিন সবার বড়, সেই একমাত্র ভরসা। হয়তো তার কথাই জাঙ্কুক রাজি হয়ে যেতে পারে, না হয় আজ রাতের আড্ডা মিস হয়ে যাবে। প্রচন্ড বিরক্ত তে। এমন মোমেন্টে এরকম লোকের আগমনে রাগ হচ্ছে ভীষণ। নিজে তো কথা বলবেই না, আবার অন্যের কথা বলা বা আড্ডা দেওয়াতে সমস্যা হচ্ছে তার। এত বেশি বিরক্ত লাগছে তে, না পারছে কিছু বলতে, না পারছে চুপচাপ সরে যেতে। জিমিন তার ভাইয়ের ভয়ে আমতা আমতা করে বলে, ভাইয়া আজকে রাতটা শুধু, দয়া করে এমনটি বলো না। আমরা অনেক আস্তে আস্তে কথা বলবো, এমন ভাবে কথা বলবো যেন কেউ শুনতে না পাই। তুমি গিয়ে শুয়ে থাকো ভাইয়া। চক্ষু ছোট ছোট হয়ে আসে জাঙ্কুকের। এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, যেন প্রতিজ্ঞা করেছে আজ একইভাবে রাত পাড়ি দিবে। জিসো বড় করে ঘুমটা টানে। তার এই মুখ জাঙ্কুককে দেখাতে সে অনিচ্ছুক। কি যে লজ্জা দিয়েছিল তাকে, ভুলেও তো এই মুখ কখনো স্বইচ্ছায় দেখাবে না। আমার কথা কি তিনজনের একজনেরও কানে যায়নি? তোমরা কথা বলবে আর আমার রুম পর্যন্ত শোনা যাবে, এমনটা হবে না। যেতে বলেছি এখান থেকে আমি। ঢোক গেলে জিমিন। তে মন যাচ্ছে জাঙ্কুককে ধরে ইচ্ছা মতো বকতে। এমন মানুষ সত্যি বিরক্তিকর। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ মেরে বসে আছে সে। জাঙ্কুকের জায়গায় ইউনু হলে এতক্ষণে তিনজন মিলে পিটিয়ে ভাগিয়ে দিত। বড়সড় নিঃশ্বাস টানে জিমিন। ভাইয়ের মুখে মুখে কথা বলেনি কখনো, আজ কেমন কেমন লাগছে। বেশ সাহস মনে, বেশ সোজাসাপটা ভাবে বলল, বলেছি না ভাইয়া আস্তে আস্তে কথা বলবো, এমন করো না। তোমার রুম কি? কারোর রুমে আওয়াজ যাবে না, তুমি কি ঘুমিয়ে পড়ো। এক কথা কয়বার বলতে হবে আমায়? আমি কি বাবা মা কাউকে ডাকবো? কথাটি দাঁতের দাঁত চেপে বলে জাঙ্কুক। জিমিন সাথে সাথে মাথা নাড়ায় দুদিকে, অর্থাৎ বলা লাগবে না। তে আর জিসো হাত ধরে হুড়োহুড়ি করে রুমে চলে আসে। কে বা এমন মানুষের সাথে তর্ক করতে যাবে? সে কি এসবের মর্ম বুঝবে? মন বলতে কিচ্ছু নেই, আর না আছে ছোট বোনদের জন্য খানিকটা স্নেহ। সুযোগ পেলেই বকাঝকা শুরু করে দেয়। এ কেমন অসভ্যতা! রুমে এসে ওরা তিনজন আর কোনোই কথা বলেনি। রাত 1টার উপর বাজে। রুমে এসে তিনজন ঘুমিয়ে যায়। একবার সেখানে গিয়ে বকা দিয়েছে, এবারে রুমে এসে বকা দিতে সময় নিবে না জাঙ্কুক। আর কেউ কথা বলতে চায়নি। আড্ডা দিতে মন সায় দিচ্ছে না এখন আর। বকা খেয়ে মন ভরে গিয়েছে। আরিম সাহেব বাগানে পানি দিচ্ছেন। আজ শুক্রবার থাকায় সবাই বাড়িতে রয়েছেন। এই দিনে একটু রেস্ট করেন তারা। সকলেরই আজ ছুটির দিন। সকালে দেরি করে ঘুম থেকে উঠতে পাশ ফিরে দেখে দুজন দুপাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জিসোর তো পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমানোর অভ্যাস। কেউ গায়ে হাত পা তুলে ঘুমাচ্ছে। জিসোর পা সরিয়ে দেয় তে, অতঃপর ফ্রেশ হতে চলে যায়। তে ফ্রেশ হয়ে এসে দেখে জিসো আর জিমিন এখনো ঘুমোচ্ছে। বেলকনি দিয়ে দেখা যাচ্ছে আরিম সাহেব গাছে পানি দিচ্ছেন। তে দৌড়ে সেখানটায় যায়। আরিম সাহেবের পাশে গিয়ে দাঁড়ায়। দেখে দেখা মাত্রই আরিম মুচকি হাসি দেয়। ঘুম হয়েছে তেই? জি বড় বাবা। আচ্ছা, জিমিন এখনো ওঠেনি? কাল রাতে কি জেগেছিল নাকি সবাই? আপু ঘুমোচ্ছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। জাঙ্কুক ভাইয়া কাল বকেছে, এরপর থেকে একটু চোখ খোলা রাখিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আরিম সাহেবের দৃষ্টি গাছের দিকে, সেখানে তাকে কথা বলছিল তের সাথে। ও তাই বলো। নাস্তা করেছেন বড় বাবা? না, তোমার বড় মা মাত্রই চা দিয়ে গেলেন। নাস্তা খাবো একটু পর, তুমি বাসায় যাও। তে মাথা নাড়িয়ে আচ্ছা বলে চলে যায়। এসে রান্নাঘরের থেকে পা বাড়ায়। মাঝে মধ্যে হাঁপিয়ে যায় এই পুরো বাড়িটাই হাঁটতে গেলে। আলিম সাহেব, সুবিন সাহেব আর কাই সাহেব মিলেই বাড়িটা করেছেন। তিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের পর পুরো বাড়িটা করতে সক্ষম হয়েছেন, তাই কেউই আর আলাদা হননি। সবাই ঠিক আগের মতোই আছে। রান্নাঘরের একপাশে তে এসে দাঁড়ায়, যে যার মতো কাজে ব্যস্ত। লিসার নজর তেই দিকে। জিমিন আর জিসু কেউই ওঠেনি ঘুম থেকে? না মেজমা, ওরা ঘুমোচ্ছে। তুই উঠে পড়লি যে এত তাড়াতাড়ি? জানোই তো, আমার ঘুম ভেঙে গেলে একবার আর ঘুম আসে না, তাই শুয়ে থাকিনি, উঠে পড়েছি। এদিকে ইউনজুন রুটি বানাতে ব্যস্ত। তে একটু তাকায় তার মায়ের দিকে, অতঃপর তার রুমে ফেরত যাওয়ার জন্য পা চালায়। কিন্তু মাঝপথেই হলো বিপদ। জাঙ্কুকের শক্ত শরীরের সাথে ধাক্কা খেয়ে ছিটকে দূরে সরে যাইতে লোকটার মুখে গম্ভীর ভাব ভাসমান, এ যেন মুখ থেকে সরেই না। এ ভয়ে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে।
স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে সে। তোমার চোখ কোথায় থাকে? কে বুঝতে পারছে না কি উত্তর দেবে। আশেপাশে তাকায় কেউ দেখেছে কিনা। কিছু না বলে যে উত্তর না দিয়ে দৌড় দিবে সে উপায় নেই। সামনেই তো চাঙ্কুক দাঁড়িয়ে আছে। সরি ভাইয়া, আমি দেখতে পাইনি, আসলে নিজের দিকে তাকিয়ে হাঁটছিলাম তো। চাঙ্কুক প্রকুচকায় টের কথায় গমগমে সুরে বলে, কখনো কখনো সামনের দিকে তাকিয়েও হাঁটতে হয়। আজ আমার সাথে ধাক্কা খেয়েছো, আবার দেখা যাবে কাল অন্য কারোর সাথে ধাক্কা খাও। দৃষ্টি নিচু থেকে উঁচু করো। আমি সরি বলেছি তো। কথাটি শুনলো না জাঙ্কুক, দ্রুত পা চালিয়ে চলে যায় সেখান থেকে। তে ব্যাককালের মতো চেয়ে আছে জাঙ্কুকের দিকে। তাকে যে বকেনি সকাল সকাল এটাই বেশি। তে তার রুমে চলে আসে, জিমিন আর জিসোকে তুলে দেয়। বিকেলে বাড়িতে অনেক লোকজন আসে। আজ আর জাঙ্কুক তার অফিস বা বাইরে কোথাও যায়নি, বিদায় বাড়িতে কিছু সংখ্যক লোক এসেছে। জিমিন আর জিসো তারা বসে বসে গল্প করছে। তাদের মাঝেতে ঘুমিয়ে আছে। হঠাৎ কথা বলতে বলতে ঘুম এসে যায়। এই সময়টা তো আলসেমি লাগে ভীষণ। তে ঘুমানোর পরও জিমিন আর জিসো কথা বলতে কন্টিনিউ করে। এত কথা যে তাদের কোথা দিয়ে আসে। ঘুম থেকে ওঠার পর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। তে রুম থেকে বের হয়ে আসে, মূলত পানি খাওয়ার জন্যই বাইরে এসেছে। বাসায় যে এত মানুষ আছে তার জানা নেই। লিভিং রুমে অপর পাশে জাঙ্কুকের সেই রুম, সেখানে সে পলিটিক্যাল কোনো মিটিং বা কাজ করে। নিচে কেউ নেই। তে পানি খেয়ে চলে আসে। আশেপাশে তাকানোর মতো মন নেই। তীব্র মাথা ব্যথায় সবকিছু অসহ্য লাগছে। জিমিনের কোলে মাথা রেখে ঠিক শুয়ে আছে। সে তের চুল টেনে দিচ্ছে। খুব শান্তি লাগছে তের। মাথা ব্যথায় প্রায় পাগল হয়ে গিয়েছিল, ছটফট করছিল অনেকক্ষণ যাবত। জিমিনকে বলার পর জিমিন তের চুলগুলো টেনে দেয়, মাথায় খানিকটা ওষুধ লাগিয়ে দেয়। এখন একটু আরাম লাগছে তের। এদিকে জিসু তার মায়ের রুমে গিয়েছিল, এখনো রুমে আসেনি। জিমিন থেকে শুনেছে আজ বাসায় অনেক লোক এসেছে। তে উঠে বসে। মাথা ব্যথা এখন অনেকটা কমেছে। হঠাৎ জাঙ্কুকের আগমন ঘটে। জিমিন দাঁড়ায় বেড থেকে নেমে। তেও জড়সড় হয়ে বসে পড়ে। তুমি জানতে না যে আজ বাসায় কিছু লোকজন এসেছিল? না জানবারও তো কথা নয়, তা জানার পরও কেন রুমের বাইরে পা দিলে? তোমাদের একবার মানা করেছিলাম বাইরে থেকে কেউ এলে রুমের বাইরে থাকবে না। এক কথা কতবার রিপিট করতে হবে? তোমার তো কানে কোনো সমস্যা নেই, তাহলে কি আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে নাকি মনে একটু ভুলে যাও? এতবার বলার পরও ভুলে যাও কিভাবে? নাকি তোমার চেহারা অন্য কাউকে না দেখাতে পারলে ভালো লাগে না? এখন তো বলবে তোমাকে আমি খুব ইনসাল্ট করে কথা বলি, শুধুমাত্র তোমার কাজের জন্যই আমি এসব বলি। এর বাইরে না তোমার সাথে আমার বিন্দু মাত্র কথা হয়। তুমি আর জিসু আমার কথা যেভাবে বারবার অমান্য করছো, সেখান থেকে তোমাদের প্রতি আমার মোটেও বিশ্বাস নেই। আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তে। জাঙ্কুকের সম্পূর্ণ কথাটি সঠিক নয়, তবে এটা ঠিক। জাঙ্কুক তে আর জিসুকে অনেকবার বলেছিল জানো তারা রুমের ভিতরেই থাকে, যদি ইচ্ছা করে প্রতিবার বাইরে যেত, কিন্তু আজ সে একটু ইচ্ছা করে বাইরে যায়নি। জিমিন কিছু বলছে না, শুধু শুনে যাচ্ছে। জাঙ্কুক একবার জিমিনের দিকে তাকিয়ে আবারও তের দিকে তাকায়, আর কিছু না বলেই রুম ত্যাগ করে। আজকের কথাগুলো একদম ছুরির মতো আঘাত করেছে তের মনে। কোনো উত্তর না শুনিয়ে জাঙ্কুক তো চলে গিয়েছে। জিমিনের ভীষণ খারাপ লেগেছে। এটা সম্পূর্ণ ভুলের মধ্যে হয়েছে জিনিসটা। জাঙ্কুকের এভাবে কথাটি বলা ঠিক হয়নি। নিশ্চয়ই তে কষ্ট পেয়েছে। জিমিন থেকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে বসে গিয়েছে। তে বুঝেছে এখন জিমিন কিছু বলবে, হয়তো সে তার ভাইয়ের হয়ে সরি বলবে, কিন্তু এসব শোনার ইচ্ছে নেই তের। তে উঠে রুম থেকে চলে যায়। লিমিনহোর ভুলবশত নজর পড়েছে তের দিকে। হুট করে চোখ পড়লেও সে আর দৃষ্টি সরাতে পারেনি। ঘুম থেকে উঠে আসা তেকে দেখে থমকে যায়। মুখে কোনো রূপ হাসি ছিল না, শুধু ছিল বিরক্তির নাক মুখ কুচকানো অগোছালো চুল। সেও চোখ সরাতে পারেনি। জীবন বাড়িতে এসেছে জাঙ্কুকের জন্য। জাঙ্কুকের দলের হয়ে কাজ করে সে। কিছু সময় জাঙ্কুক খেয়াল করেছে লিমিনহো অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে দেখে লিমিনহোর নজর তের দিকে। মুখটা তত বেশি স্পষ্ট বোঝা যায় না, শুধু এক পাশ দেখা যায়। এসব আর জাঙ্কুকের সহ্য হলো না। কাটকাট গলায় বলল, লিমিনহো তুমি অনেক ভবিষ্যতের দিকে না তাকিয়ে নিজের দিক ভাবো, কাজে আরো মনোযোগী হও, না হয় কাজ দরকার নেই তোমার, তুমি বের হয়ে যেতে পারো। সবার দৃষ্টি জাঙ্কুক আর লিমিনহোর দিকে। কিছুটা ইতস্তত বোধ করলো লিমিনহো। নিচু স্বরে বলল, সরি স্যার। আবারও কাজ শুরু করে জাঙ্কুক। যতবার লিমিনহোর দিকে তাকায় ততবারই
লিমিনও মাথা নিচু করে ফেলে। লিমিনের ওপর চাপার রাগ একটু কম দেন, বরং তা বেড়ে গিয়েছে। পরিস্থিতির কারণে জাঙ্কুক শুধু চুপ করেছিল। ছাদে জেহব আর তে বসে আছে। জেহব বারবার জিজ্ঞেস করছে কেন তার আপুর মন খারাপ, কিন্তু তে বরাবরের মতোই চুপচাপ। কথা বলতে ইচ্ছা করেছে না তার। এক সময় জেহব চুপ হয়ে যায়। জেহব তোমাকে ছোট মা ডাকছে। চিরচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে জেহব তে পেছনের দিকে তাকায়। জাঙ্কুককে এই মুহূর্তে এখানে দেখে কিছুটা অবাক হয় তারা। তে বসা থেকে উঠে দাঁড়ায়। জেহব নিচে যাওয়ার জন্য উদ্যত হয়। ভাইয়ের পেছন পেছন তে যাওয়ার জন্য পা বাড়ালে আবার সেই কণ্ঠস্বর শুনে থেমে যায় তে। একটু রাগী স্বরে জাঙ্কুক বলে, জেহবকে যেতে বলেছে, তাই বোনকে নয়। জেহব তুমি নিচে যাও, তোমার আপুর সাথে আমার কিছু কথা আছে। থেমে যায় তের পা। জেহব একবার তার বোনের দিকে তাকিয়ে চলে যায়। একেবারে জাঙ্কুকের বিপরীতে তে দাঁড়িয়ে আছে, কোন রকম অভদ্রতা না দেখিয়েই দাঁড়িয়ে আছে। পিলারে ঠেস দিয়ে দাঁড়ায় জাঙ্কুক। তে আমার পাশাপাশি এসে দাঁড়াও। মোটেও জায়গা পরিবর্তন করলো না তে, সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মনকে শক্ত করে কণ্ঠে গম্ভীরতা এনে বলে, আপনার কিছু বলা থাকলে বলুন, আমি নিচে যাব, আজ কাজ আছে আমার। জাঙ্কুক হাসে। এখন তের কোনো কাজ নেই। জাঙ্কুককে এড়িয়ে যাওয়ার জন্য এমনটা বলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জাঙ্কুক সিগারেট ধরায়, ভাবনাশীল হয়ে মুখ উঁচু করে ধোঁয়া উড়িয়ে দেয় উপরে। আমি এক পিলারে দাঁড়িয়েছি না, তুমি অপরটায় দাঁড়াও। একটার থেকে অপরটার দূরত্ব অনেক বেশি। সমস্যা নাই, আমার কথা না শুনলে সত্যি বলছি, ছাদ থেকে ফেলে দেব। আর জীবন জাঙ্কুক যে মিথ্যা বলে না এই বিষয়ে তুমি খুব ভালো করেই জানো। এর মনে হচ্ছে এটা হালকার উপর ঝাপসা হুমকি দিল জাঙ্কুক। সাথে সাথে পিলারের পাশে এসে দাঁড়ায়। একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও চোখ নিচের দিকে নামিয়ে নেয়। কিন্তু জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে আছে, বারবার সিগারেট টানছে। প্রথমে বলছি আজকের জন্য সরি। আমি জানতাম না যে আজকে তুমি নির্দোষ ছিলে। জিমিন আমার সব বলেছে। তবে এই কথা চিরন্তন সত্য যে আপনার উপর কেউ নজর দিলে তার দৃষ্টি ক্ষমতা কেড়ে নিতেও আমি দুবার ভাববো না, হোক সেটা শুভ দৃষ্টি। প্রথমতই অবাক হয়ে যায় জাঙ্কুক সরি বলেছে শুনে। এটা সত্যি অবিশ্বাস্য, কারণ সবসময় দেখেছে জাঙ্কুকের দোষ থাকলেও জাঙ্কুক কখনো সরি বলেনি, উল্টে সরি বলিয়েছে। দ্বিতীয়ত তের প্রতি এত কেয়ার দেখে একটু থমকে যায় সে। এই কথাটাতে অপ্রাসঙ্গিক বলে ধরে নিল। আচ্ছা আমি নিচে যাই। আর আপনার কথায় আমি তেমন কিছু মনে করিনি, তবে আমার ভীষণ খারাপ লেগেছিল। পরের বার কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন। জাঙ্কুক তার হাত থেকে সিগারেট ফেলে দেয়। তের হাত ধরে বলে, চলো আমি নিচে যাবো। তে জাঙ্কুকের কাছ থেকে নিজের হাতটা ছোটানোর চেষ্টা করে অপ্রস্তুত হয়ে বলে, আমার হাত ছেড়ে দিন। জাঙ্কুক সেদিকটাই তাকাই, পরক্ষণেই বলে, হাত ছোটানোর চেষ্টা করো না। আমি আর তুমি প্রেমিকা নই যে কেউ আমাদের দেখে সন্দেহ করবে। তুমি নিঃসন্দেহে আসতে পারো।